দর্শক সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন আমার ভুবন। আজকে যার ভুবন নিয়ে আমরা কথা বলবো তিনি একজন তরুণ এবং স্বাধীন নির্মাতা। বাংলাদেশে তিনি এরই মধ্যে কয়েকটি স্বল্প দৈর্ঘ্যের ছবি বানিয়ে বেশ নাম কুড়িয়েছেন এবং তার এই ছবিগুলো আলোচিত। তার নাম হচ্ছে অপরাজিতা সঙ্গীতা এবং আরো আমাদের সাথে যুক্ত আছেন অভিনয় শিল্পী জুলফিকার চঞ্চল। আপনাদের দুজনকেই আমাদের এই আমার ভুবন অনুষ্ঠানে স্বাগত জানাই। এবং জুলফিকার চঞ্চল, আপনার অভিনয় জগৎ নিয়েও আমরা শুনবো, যেহেতু আপনি অপরাজিতা সংগীতার একটি ছোট ছবিতে কাজ করেছেন, দ্রোহ যে ছবিটি রয়েছে। তো দর্শক, আমরা আলাপে ঢোকার আগে বা তাদের ভুবনে প্রবেশের আগে চলুন দেখে নিই অপরাজিতার দুটি ছবির ট্রেলার। একটি হচ্ছে জলাতঙ্ক, জলাতঙ্ক না, মানে যে জলাতঙ্ক থেকে যেটা হয়, মানে ও যেটা করেছে এটা পুরুষাতঙ্ক, এবং আরেকটু হচ্ছে দ্রোহ। এই দুটি ছবির ট্রেলার আমরা একটু দেখে আসি। এই 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 কি করছেন আপনি? কি করছেন? এদিকে কেন আসছেন? দর্শক, আপনারা দেখলেন দুটি ছোট ছবির ট্রেলার। তো প্রথমেই আমি যেতে চাইবো অপরাজিতা সঙ্গীতা আপনার কাছে। আমরা দুটি ছবির যে অংশবিশেষ দেখলাম, প্রথমে আমি যেটা বলছিলাম যে আমরা অনেক আগে থেকেই জানি যে কুকুরে কামড়ালে জলাতঙ্ক হয়, অর্থাৎ জল দেখলেই ভয় পায় মানুষ, পানি দেখলেই ভয় পায়। সেখান থেকে আপনি পুরুষাতঙ্ক এই যে ছবিটি বানিয়েছেন এবং দ্রোহ, দুটোরই বিষয়, এবং আমি যদি বলি কেন্দ্রীয় বিষয় নারী, পুরুষতন্ত্রে বা পুরুষতান্ত্রিক সমাজের ভেতর নারীর অবস্থান। তো এই ভাবনাটি আপনার ভাবনার জগতে কিভাবে আসলে প্রথিত হলো, এবং মানে এই ধরনের বিষয়কে কেন্দ্র করে ছবি বানানোর ভাবনা কিভাবে আপনি নিজের ভেতর ধারণ করলেন, সেটা যদি আমাদের জানাতেন। ধন্যবাদ সংবাদ প্রকাশকে আজকের এই আয়োজনের জন্য এবং বিধানদাকে আমাদের আজকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। প্রথমে যদি পুরুষাতঙ্ক থেকে শুরু করি, আপনি অলরেডি বলেছেন যে এই শব্দটা পুরুষাতঙ্ক বলে আসলে বাংলায় কোনো শব্দ নেই। শব্দটা আমি ধার করেছি জলাতঙ্ক থেকে। তো সেখান থেকেই বোঝা যায় যে আমি আসলে কি বলতে চাচ্ছি। আহ, এই ছবিটা করার কথা চিন্তা করেছি যখন মানে ভাবলাম সেটা হলো যে একজন নারী হিসাবে আমি যখন রাস্তায় বের হই, রাস্তাঘাটে চলাফেরা করি, রাত বেরাতে যখন চলাফেরা করি, আহ, মানে সার্বক্ষণিক একটা ভয় কিন্তু মানে শুধু আমাকে না, প্রত্যেক নারীকে তাড়া করে ফেলে যে এই বোধহয় আমি আক্রমণের শিকার হলাম, এই বোধহয় আমাকে হয়রানির শিকার হতে হলো। তো এই যে যে একটা আতঙ্ক, এটা একদম মানে বাসায় থাকলেও কখনো কখনো এবং বাসার বাইরে তো বটেই আতঙ্কটা আমাদের তাড়া করে ফেলে। তো এই যে যে আতঙ্কে আমরা ভুগছি, সেই আতঙ্ক থেকে, এবং আতঙ্কটা কাদের দ্বারা হয়রানির শিকার হওয়ার ভয় বা কাদের দ্বারা আক্রমণের ভয়, পুরুষ দ্বারা। তো সেই জায়গা থেকে আমার এই শব্দটা নেওয়া বা এই ছবির মানে চিন্তাটা আসলো। এই নামটার কারণে অনেক জায়গায় অনলাইনে অফলাইনে এই নামটার কারণেও আমাকে আক্রমণের শিকার হতে হয়েছে। কারণ নামটা থেকেই প্রথমেই আমাদের পুরুষ বন্ধুরা ধারণা করে নেয় যে, এবং যেহেতু আমার নামের সাথে একটা
ফেমিনিস্ট ট্যাগ আছে, আমি নিজেকে ফেমিনিস্ট বলে বলি বা মনে করি। তো প্রথমেই মনে করে নেয় যে এখানে বোধহয় পুরুষদেরকে ছোট করা হয়েছে বা পুরুষদেরকে হেয় করা হয়েছে, পুরুষদেরকে অপমান করা হয়েছে, পুরুষদেরকে খারাপ দেখানো হয়েছে। এই কারণে নানান রকম আক্রমণের শিকার আমাকে হতে হয়। কিন্তু মানে ছবিটা যারা দেখেছেন, দেখার পরে প্রত্যেকেরই দৃষ্টিভঙ্গি বদলেছে। এবং যারা প্রথমে দেখার আগে বিভিন্ন প্রদর্শনীতে আমার এই অভিজ্ঞতা হয়েছে যে প্রদর্শনী শুরুর আগে যখন এই আক্রমণগুলো করা হচ্ছে, আক্রমণাত্মক কথা বলা হচ্ছে যে আপনি কেন এরকম নাম দিয়ে ছবি বানালেন, আমি তখন বলেছি যে আচ্ছা ছবিটা দেখেন, তারপরে আমরা ছবিটা নিয়ে কথা বলবো। এবং দেখা গেছে যে ছবিটা যখন শেষ হয় তারপরে তারা বলে যে না, আমরা বুঝতে পেরেছি আপনারা কেন ছবি বানাচ্ছেন এবং আমরা লজ্জিত যে এই ধরনের ছবি আপনাদেরকে বানাতে হচ্ছে। তো আমি আসলে নারী হিসেবে মানে একজন নারীর যে মানসিক ট্রমার মধ্যে দিয়ে আমরা যাই, সেই জিনিসটাই আমি এই ছবির মধ্যে দেখাতে চেয়েছি। কারণ আমি নিজে এই ট্রমার মধ্যে দিয়ে যাই, আমার আশেপাশে আমার বোন, আমার বন্ধু, আমার পরিচিত জন, আমার সহযোদ্ধারা সবাই এই ট্রমার মধ্যে দিয়ে যায়। সেই জিনিসটাই আমি এখানে দেখাতে চেয়েছি। আর দ্রোহ যে ছবিটি, পুরুষাতঙ্ক ছবিটি আমি যখন বানালাম, পুরুষাতঙ্ক ছবি বানানোর পরে যেটা বললাম যে অনেকেই ছবিটি দেখার পরে তারা বলে যে না, আমরা বুঝতে পেরেছি কেন আপনার এই ছবিটি আপনি কেন বানিয়েছেন। তারপরেও কিন্তু কিছু কিছু মানুষ থেকে যায়, তারা বলে যে ভালো কি কোথাও নাই, আপনি কেন আপনারা ট্রমায় ভোগেন। তো এই সব প্রশ্ন থেকে এবং আমার মনে হলো যে শুধু মানসিক ট্রমার কথা না, মানসিক ট্রমা ছাড়া আসলে বাস্তবে কি কি হচ্ছে, কি কি ভাবে একজন নারী হয়রানির শিকার হচ্ছে বা কোথায় কোথায় তাকে বাধা দেওয়া হচ্ছে, কোথায় তাকে কিভাবে প্রত্যেকটা প্রফেশনে একদম নিম্নবিত্ত থেকে শুরু করে একদম উচ্চবিত্ত পর্যন্ত প্রত্যেকটা প্রফেশনে সাংস্কৃতিক পরিমণ্ডলে কিভাবে একজন নারীকে বাধাগ্রস্ত করা হচ্ছে বা একজন নারীকে কোন দৃষ্টিতে দেখা হচ্ছে, সেটাও তো একজন নারী হিসেবে আমি প্রতিনিয়ত ফেস করছি। এবং আমার আশেপাশে আমার পরিচিত জনেরা, অন্য নারীরা ফেস করছে, সেই গল্পগুলো আমি প্রতিদিন শুনছি। তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে আমি আমার সিনেমার মাধ্যমে আমি সেই জিনিসটা তুলে ধরতে চাই। সেই কারণে দ্রোহ মানে পুরুষাতঙ্কের পরে দ্রোহ সিনেমাটি আমি তৈরি করলাম। জি, ধন্যবাদ অপরাজিতা আপনাকে। আমরা আসলে পুরুষ হিসাবে মানে যখন আমরা রাস্তাঘাটে হাঁটি, বিশেষ করে ঢাকা শহরের রাস্তাঘাটে ফুটপাতে হাঁটি, তখনই যে পরিমাণ ধাক্কা এবং যে পরিমাণ আসলে অপ্রশস্ত পথ এবং সেখানে মানব বিষ্ঠা এবং তরলের আক্রমণের মানে মধ্যে পড়তে হয়, এই ধরনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার ভেতর দিয়ে পুরুষরাই অনেক পুরুষরাই আসলে অস্বস্তি এবং আসলে এক ধরনের বিবমিশা জাগে। তো সেই ক্ষেত্রে একজন নারীর তো আরো অনেক বেশি, কারণ নারী রাস্তায় বেরোলেই এক ধরনের আক্রমণের শিকার হয় এবং এই আতঙ্কটা হওয়া, যেই আতঙ্কের কথা বলছেন সেটা কিন্তু অমূলক নয়, বরঞ্চ আসলে আমরা অনেক সময় পুরুষরা সেটা দেখেও না দেখার ভান করে থাকি। আপনাদের মানে এই যারা আসলে নারীরা এগিয়ে আসছেন এই ছবি তৈরি করার ক্ষেত্রে, অনেকেই বলে থাকে যে পুরুষের চোখ দিয়ে নারীর ছবি বানানো সম্ভব নয়, নারী একমাত্র নারীর চোখ দিয়ে ছবি বানাতে সক্ষম হয়। তো আমরা জুলফিকার চঞ্চল, আপনার কাছে যেতে চাইবো যে একজন অভিনেতা হিসেবে, অভিনয় শিল্পী হিসেবে অপরাজিতা যেভাবে তার ভাবনার জগৎ থেকে নারীকে ফুটিয়ে তুলতে চায় বা নারীকে দেখতে চায় বা নারীকে আসলে মানুষের সামনে তুলে ধরতে চায়, সেই রকম একটি প্রজেক্টে আপনি কাজ করেছেন। আপনার অভিজ্ঞতা যদি জানাতেন আমাদের। আসলে ধন্যবাদ সংবাদ প্রকাশকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। অপরাজিতা সঙ্গীতার সাথে আমার বেশ কয়েক বছর আগে আমার পরিচয়, অন্য একটা ফিল্মে কাজ করতে গিয়ে। সেখানে সে আমার বেশ কিছু ছবি তুলেছিলেন, স্টিল ছবি। তো যখন আমাকে আসলে এই ছবিটার কথা বললো যে কাজ করতে হবে, আমি একটু নামটা শুনে এবং গল্পটা শুনে একটু কনফিউশনে ছিলাম যে আসলে কি করতে যাচ্ছি। তো যাওয়ার পরে শুটিং স্পটে আমরা করেছিলাম এটা পদ্মার পাড়ে, হ্যাঁ, দুহারে করছি। যেহেতু আমার সাথে সঙ্গীতের সাথে খুব ভালো একটা রিলেশন আছেন, সে কারণে আমার আসলে কোনোটাই আসলে আমার না করার কোনো ওয়ে ছিল না, বা
কি বলবো যে সবসময় একটা শ্রদ্ধাবোধের একটা জায়গা কাজ করতো যে আমরা একজন আরেকজনের সাথে সহযোগিতা করে কিছু কাজ করব। তো আমরা ওখানে দুহারে গেলাম, যাওয়ার পরে সকালবেলা যেটা দেখলাম যে সে বিশাল একটা আয়োজন করে বসে আছে একটা বাড়িতে, তার প্রপস কি কি লাগবে না লাগবে এইগুলি নিয়ে। আমি আসলে তখন তো হয়ে গেলাম যে ও কি করতে চাচ্ছে আসলে, একটা চরের পদ্মার চরের মধ্যে কি করবে, আবার এইরকম আয়োজন। তো আমার এক বন্ধু যে ওখানে ক্যামেরা চালাইছে, ওরা জিজ্ঞাসা করলাম যে শোনো কি করবে সে। তো তো দেখি কি করে। ও একটু ইন্ট্রোভার্ট টাইপের, একটু কথা কম বলে, হ্যাঁ ছোট ছোট করে উত্তর দেয়। তো বলে দেখি করবে, ভালো কিছু একটা করবে। তারপর যাই হোক, আমরা ওখান থেকে মৈনট ঘাট, আপনি চিনেন কিনা আমি ঠিক জানি না, দোহার মৈনট ঘাট দিয়ে পদ্মার ওই পারে চরে চলে গেছিলাম আমরা একটা নৌকা নিয়ে। ধু চর চারিদিকে, ওখানে সব সেটের আয়োজন হচ্ছে। সে এক ভয়াবহ পাগলামি। হ্যাঁ, এটা আসলে বলে বোঝানোর মতো খুব কষ্টকর, হ্যাঁ, না থাকলে বলে। তো দেখলাম যে আসলে একটা গল্পকে কথা বলানোর জন্য আমরা আসলে অনেক সময় বুঝে সারতে পারি না যে আহ, একটা পরিচালক বা যে লিখে বা যার ভাবনাটা, ওই ভাবনাটা একটা জায়গায় বাস্তব রূপান্তর করার জন্য সে কি চেষ্টা, এটা আসলে আমরা ওখানে দেখে আমার কাছে খুব কি লাগছে যে এত কষ্ট করতে পারে। আর বিশেষ করে এটা খুবই সত্যি কথা, সরি বলে নিচ্ছি আগেই সঙ্গীতের কাছে, যে একটা মেয়ে হয়ে এরকম একটা চরে ও যেভাবে আহ, আপনার গিয়া প্রপস বা ছেদ সাজানো, হ্যাঁ, এবং এই সে বালুর উপরে বুঝেন সূর্যের তাপে কি গরমটা হতে পারে, সেখানে একটা শেড বানানো আর্টিস্টদের জন্য, অথচ সে বসতে পারছে না। আমরা ওখানে বসে বসে দেখতেছি যে ও খালি দৌড়াচ্ছে বালুর উপরে। একটা মানুষ আমরা নিজেরাই পুরুষরাই অনেক সময় দেখা যায় যে বালুর মধ্যে এতক্ষণ দৌড়াতে পারবো না, খুব কঠিন জায়গা। কিন্তু আমি ওরা দেখলাম যে সারাটা দিন সকালবেলা ওই পদ্মার পরে নামার পরে ও চরের মধ্যে দৌড়াচ্ছে এবং বিভিন্ন ভাবে এটা করছে ওটা করছে এই করছে, আবার ডিরেকশন আইসা মনিটর দেখছে, হ্যাঁ, আবার ক্যামেরা বলতেছে। তো এক এক সময় ক্যামেরার ওই আমার ওই বন্ধুটার সাথে ঝগড়া লেগে গেল, না আমি শর্ট চাইনি। হ্যাঁ, আমার কাছে না খুব, আমি খালি তাকায় তাকায় দেখছি যে ও আসলে কি করছে। হ্যাঁ, তারপরে সে আহ, আমার ওই বন্ধু একজন পরিচালক, ইন্ডিভিজুয়াল একজন ফিল্ম পরিচালক, সে ক্যামেরা চালাচ্ছে এবং তার সাথে শট নিয়ে যতক্ষণ পর্যন্ত সঙ্গীতটা মনের মতো হচ্ছে না ততক্ষণ পর্যন্ত সে ওকে বারবার টেক নেওয়াচ্ছে, না আমার হয়নি, না হয়নি, এই নিয়ে ও বলছে ঠিক আছে তো, না হয়নি। সে সে যে আদায় করার যে এটা শট এবং তার মনের মতো করে, এগুলি দেখে না আসলে আমরা খুবই আমরা নিজেরাও আলোচনা করছি ওখানে বসে যে ও কিভাবে সম্ভব। এই যে ও, আহ, পুরুষদের সাথে যুদ্ধ করে একটা মেয়ে ইস্টাবলিশ ভাবে একটা ইন্ডিভিজুয়ালি পরিচালনা বা বাস্তবের কাছাকাছি যাওয়া, একটা গল্পকে যে দেখাতে চাচ্ছে সেই জায়গাটা যাওয়া, ও পারবে? খুব কনফিউশনে ছিলাম যে পারবে, ও যেভাবে চাচ্ছে সেভাবে কি হচ্ছে। আমরা এগুলি নিয়ে আলাপ করতাম। এই অভিজ্ঞতাগুলি আসলে তখন শেষের দিকে এসে যেটা হলো যে ও দেখলাম যে যখন শেষ হলো তখন একটা হাসি দিল। তখন আমি ভাবলাম যে না, কিছু একটা ও হয়তো ভাবছে, সেই ভাবনার জায়গাটা অনেক। এবং ও এসে বললো যে অঙ্কল ভাই কেমন লাগছে, কি ভালো লাগছে। আমি তো এখনো বুঝতে পারবো না, এটা পুরো এডিটিং না হলে বা না দেখতে পারে ছবি আমি আসলে বুঝবো না। তবে কাজের যে শ্রম বা ওর যে চেষ্টা, সেই চেষ্টাটা দেখে আসলে আমরা সবাই খুব অবাক হচ্ছি এবং আমরা বলছি যে এরকম নিষ্ঠা নিয়ে কেউ কাজ করে খুব কম এখন, এতটা কষ্ট করে কেউ কাজ করে খুব কম। আর যেহেতু ছোট ছোট কিছু কাজ করি আমরা বিভিন্ন বিভিন্ন জনের সাথে, তো সেই অভিজ্ঞতার জায়গা থেকে আমি দেখছি যে ওর পরিশ্রমের সাথে অন্যদের পরিশ্রমের সাথে অনেক তফাৎ। এবং জি, আসলে ভালো লাগে যে জি। ও কাজ আমরা করছে বুঝতে ভালো। পেরেছি। মানে আসলে পদ্মার পাড়ে এরকম গনগনে রোদের উপর আমিও যখন দেখছিলাম তখন ভাবছিলাম যে নিঃসন্দেহে এইখানে শিল্পী এবং কলাকুশলী এবং পরিচালক তাদের সবারই আসলে মাথার ঘাম পায়ে ঝরেছে এবং
বৃষ্টির মতোই হয়তোবা ঝরেছে। কারণ আমি দেখতে, দেখতে বুঝতে পারছিলাম যে অসম্ভব মানে গনগনে তাপের ভেতরে এই শুটিং হয়েছে। তো অপরাজিতা হ্যাঁ আপনার কাছে জানতে চাইবো যে আ নারী নির্মাতা হিসেবে নয়। মানে আমি আসলে প্রশ্নটা এভাবে করতে চাই যে নির্মাতা হিসাবে আমাদের দেশে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের যে সুযোগ বা স্কোপ যদি বলি বা প্রতিবন্ধকতার কথা যদি বলি, সম্ভাবনার কথা যদি বলি, তাহলে এই সব মিলিয়ে একজন স্বল্প দৈর্ঘ্য এবং আ স্বাধীন নির্মাতা হিসাবে আ আপনি কেমন দেখতে পান? মানে কেমন সম্ভাবনা দেখতে পান? সংকটের জায়গাগুলো কি রয়েছে? আ আপনি কিভাবে আসলে একে পরিমাপ করে সামনে এগোন এবং অন্যরা কিভাবে এগোয়? ধন্যবাদ। আম প্রথমত হলো যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ বিষয়টাই আমার কাছে মনে হয় এক ধরনের একটা যুদ্ধ। কারণ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র যখন নির্মাণ করা হয় তখন সেটা বিভিন্ন মাধ্যমে মানে চলচ্চিত্র নির্মাণ তো একটি ব্যয়বহুল মাধ্যম। শিল্পের তো বিভিন্ন মাধ্যম আছে। কিন্তু এই মাধ্যমটার সমস্যাটা হলো যে এটা ভীষণ ব্যয়বহুল একটা মাধ্যম। চলচ্চিত্র নির্মাণ করতে গেলে টাকা খরচ করতে হয়। তো সেই জায়গা থেকে এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের আরো যেটা চ্যালেঞ্জ সেটা হলো যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সাধারণত যে টাকাটা খরচ করা হয় সেই টাকাটা ফেরত আসে না। সেই ফেরত আসার সম্ভাবনা খুবই কম। কারণ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কোনো সিনেমা হলে দেখানো যায় না। স্বল্পদৈর্ঘ্য বাণিজ্যিকভাবে চলচ্চিত্র কোনো বাণিজ্যিকভাবে ব্যবহার নেই। হ্যাঁ, কোনো ব্যবহার নেই। সো যে টাকাটাই খরচ করা হচ্ছে এই টাকাটাই আসলে একরকম বলা যায় যে পানিতে ফেলে দেওয়া। এই জলে টাকাটা ফেলে দেওয়ার মতো। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ধরেন একজন মানুষ ১ বার, ২ বার, ৩ বার হয়তো টাকা পানিতে ফেলতে পারে। কিন্তু আমরা যারা স্বাধীন চলচ্চিত্র নির্মাতা কেউই তো ওরকম আমাদের অঢেল টাকার মালিক আমরা না। বরং আমরা সবাই খুবই গরিব মানুষ, খুবই দরিদ্র। তো সেই জায়গা থেকে প্রোডিউসার পাওয়াটা কঠিন হয়ে যায়। কেউই যারা চলচ্চিত্রের প্রযোজনার সাথে থাকেন বা আসেন আ প্রোডিউসার খুঁজতে গেলে, গল্প বলতে গেলে ১ম এই বলে, "হ্যাঁ, আপনাকে প্রোডিউস করতে কোনো সমস্যা নাই। কিন্তু টাকাটা রিটার্ন আসবে তো?" তো যখনই টাকাটা রিটার্ন আসবে আচ্ছা তো এই এই কথাটা বলে অপরাজিতা আমি আপনাকে এই জায়গাটা একটু থামাতে চাই। সেটা হচ্ছে যে মানে সরকারি অনুদান তো দেয়া হয় স্বল্প দৈর্ঘ্যের আ ছবি তৈরি করার জন্যে। এইটা নিয়ে যদি একটু কিছু বলতেন যে সত্যি, সত্যি যারা ছবি বানাতে চায়, যারা সত্যিকারের মেধাবী, যাদের চলচ্চিত্রের প্রতি বা স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রের প্রতি প্রেম আছে, তারা অনুদানটা পান কিনা? একেবারে পান না সেটা আমি বলব না। কিন্তু সেই অনুদান প্রক্রিয়া নিয়ে তো অনেক কথা বলার জায়গা আছে। যে প্রক্রিয়ায় অনুদান দেওয়া হচ্ছে, যাদেরকে অনুদান দেওয়া হচ্ছে, কতটুকু আসলে প্রপার মানুষের কাছে যাচ্ছে এবং যে ছবিগুলো অনুদান ধরেন নানান রকম আমরা এখন তো আবার মানে নানান ধরনের জটিলতা আছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আছে। কথা বলতেও ভয় লাগে যে কোন কথার জন্য আবার কোন কথায় মামলা হবে। অলরেডি একবার আমার নামে একবার মামলা হয়েছে। সো এখন একটু ভয়ও লাগে। তারপরেও বলি এটুকু না বললে তো নিজের কাছেও আসলে আ আয়নার দিকে তাকানো যায় না। সেটা হলো যে অনুদান প্রক্রিয়া যেটা মানে যেটা চলছে সেটা আপনিও জানেন, আপনিও আমাদেরই মানুষ। যে সেই প্রক্রিয়াটা কি স্বচ্ছ? আ যাদের যেভাবে যে প্রক্রিয়ায় যারা অনুদান পাচ্ছে, সঠিক মানুষ কি অনুদান পাচ্ছে? এই কিছুদিন আগে আমাদের খুব আলোচনা হচ্ছে পূর্ণদৈর্ঘ্য ছবির অনুদান নিয়ে। আমি নামই বলি আমাদের সিনিয়র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী উনি বলেছেন অনুদানের টাকা ফেরত দিবেন। কারণ যার গল্প নিয়ে কাজ হচ্ছে সেই গল্পের চুক্তি করার ক্ষেত্রে এখন সমস্যা হচ্ছে। এখন আমার প্রশ্নটা হলো যে আমি যতটুকু জানি অনুদান পাওয়ার জন্য স্ক্রিপ্ট রাইটারের সাথে লিখিত চুক্তিপত্র থাকতে হয়। সেই পেপারসটা জমা দিতে হয়। তো সেই পেপারস ছাড়া লিখিত পেপারস ছাড়া আসলে অনুদান পেলেন কি করে? এই প্রশ্নটা আমি তুললে আমি জানি এই প্রশ্ন তোলার জন্য অনেক অনেক না, ধরনের না প্রশ্ন মানে প্রশ্ন ঠিক মানে আমরা তো আসলে ঐরকম মানে মিডিয়া ট্রায়াল এ বসিনি। এটা উনি হয়তোবা জবাব দিতে পারতেন আমাদের সাথে হ্যাঁ, থাকলে। আমি উনি আমি যেহেতু মিডিয়া নাই ট্রায়াল এ আমরা এই নিচ্ছি না। প্রসঙ্গটায় আমি এই জাস্ট হলো প্রসঙ্গটা আসলে সেটা না। আমি আমি বলছি যে জাস্ট অনুদান যে যারা ধরুন আমি জানতে চাইছি যে যাদের জন্যে অনুদানের যে দর্শনটা, অনুদানের দর্শন হলো যারা আপনি যে কথাটা বলছিলেন যে যেই টাকা আসলে কখনোই ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। একেবারেই প পানিতে ফেলে দেওয়ার মতো। মানে অর্থাৎ আপনি শিল্প চর্চাটাই করতে চান, মুনাফা চর্চা করতে চান না। তাদেরকেই আসলে অনুদানটা দেওয়া উচিত। মানে বিষয়টা তো তাই। কিন্তু আমরা দেখলাম হুম, যে যারা কমার্শিয়াল ফিল্ম বানান তাদেরকে এবার অনুদান দেওয়া হয়েছে। হয়তোবা সেখানে মহামারীর কথা বলা হবে, করোনার কথা বলা হবে সেটা ঠিক আছে। হুম, কিন্তু ধরুন অনুদান অনুদানের সরকারি অনুদান পেলাম না বা
পাওয়া হলো না কোনো কারণে? কারণ আপনি বলছেন সেখানে স্বচ্ছতার অভাব আছে, প্রচুর দেন দরবার করতে হয়, অনেক লবিং, পুশিং এগুলো যারা আসলে সত্যিকারের শিল্প চর্চা করেন তাদের পক্ষে অনেক সময় এগুলো করা সম্ভব হয় না। তাহলে তাদের ক্ষেত্রে আসলে নতুন ছবি যারা বানাবেন, নতুন স্বপ্ন যারা দেখেন, স্বাধীন নির্মাতা তারা কিভাবে নিজেদের মতো করে ফান্ড রেইজ করে কাজ করতে পারেন? আপনার কোনো আ বুদ্ধি আছে কিনা তাদের জন্য বা পরামর্শ আছে কিনা? আমার যেটা মনে হয়, আমি একটু এখানে আরেকটু এড করে যাই, না হলে একটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আমি আমি যে কথাটা বলছিলাম সেটা আসলে শুধু একটা উদাহরণ দিচ্ছিলাম, সেটা ব্যক্তি কোনো নির্মাতাকে মানে জি, অমিতাভ রেজাকে নিয়ে নয়, সেটা আমি জি, বলছিলাম প্রক্রিয়াটা নিয়ে। যে এই যে জি। প্রক্রিয়াটা আমি যেহেতু প্রক্রিয়ার স্বচ্ছতা নেই সেই জন্য সেই কথাটা বললাম, সেই কারণে আমার এই উদাহরণটা দেওয়া, যে কোন প্রক্রিয়ায় আসলে অনুদানটা দেওয়া হয়। তো অনুদান তো সেই কারণে আসলে আমরা আহ সেখানে সেই কথা বলার সুযোগ আছে যে আসলে সঠিক প্রক্রিয়ায় সঠিক মানুষের কাছে যাচ্ছে কিনা, বা গেলেও অনেক অনুদান আমরা দেখছি যে অনুদান পেয়েছে কিন্তু সেই চলচ্চিত্রগুলো নির্মাণ হয়নি, কতগুলো ছবি অনুদান পাচ্ছে আর হ্যাঁ, কতগুলো অনেকেই। কমপ্লিট ছবি আমরা দেখছি যে না সেই ছবিগুলো কমপ্লিট হয়েছে। তো সেই জায়গাটাতে আসলে আমার একটা হতাশা আছে। আর যে প্রশ্নটা আপনি করলেন যে কি হতে পারে, একটা আমরা মাঝখানে দেখেছিলাম যে একটা গণ অর্থায়নের একটা মানে শুরু হয়েছিল যে গণ অর্থায়নের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণ, কিন্তু সেটাও আসলে খুব বেশি আগায়নি। আমার কাছে মনে হয় যে যেহেতু এইটা মানে এখানে মুনাফার জন্য ছবি নয়, শিল্পের জন্যই করা এবং সমাজের একটা পরিবর্তনের জন্য করা। আমি যদি আমার ছবিগুলোর কথা বলি, আমি কোনো মুনাফার জন্য আমার ছবিগুলো করছি না, আমি আমার সমাজে একটা পরিবর্তন দেখতে চাই, সেই পরিবর্তনের জন্য আমি আমার ছবিগুলো নির্মাণ করছি। তো সেই জায়গা থেকে গণ অর্থায়ন একটা ভালো মাধ্যম হতে পারতো বা এখনো হয়তো হতে পারে। আর এছাড়া হলো যে আসলে নিজেদের জায়গা থেকে চেষ্টা করা যে আমার ছবিগুলো আমি নিজে তৈরি করেছি। আহ, বাইরে কারোর উপর নির্ভর করে প্রডিউসারের জন্য বসে থেকে নির্মাণ করতে গেলে সেইটা আসলে আমাদের বর্তমান প্রেক্ষাপটে খুব কঠিন ব্যাপার। তো সেই জায়গা থেকে সেই কারণে যে নিজেরা নিজেরা এবং যদি একটা টিম ওয়ার্ক করা যায়, যেমন এখানে চঞ্চল ভাই আছেন, আমি চঞ্চল ভাইয়ের কথা এটুকু না বললেই নয়। চঞ্চল ভাই এখানে আমার রিভোল্ট ছবিতে শুধু একজন আর্টিস্ট হিসাবেই ছিলেন না, উনি আমার একজন বন্ধু হিসেবে ছিলেন। উনি আমাকে অন্যান্য কাস্টিং এর ক্ষেত্রে সহযোগিতা করেছেন। এবং এই দ্রোহ ছবিটি যে আমরা নির্মাণ করেছি, যারা দ্রোহ ছবিতে কাজ করেছেন, ক্যামেরার পিছনে যারা অভিনয় করেছেন, টেকনিক্যালি ক্ষেত্রে যারা কাজ করেছেন, প্রত্যেকের কাছ থেকে আমি সহযোগিতা পেয়েছি। ওনারা যে যতটুকু সম্মানই ডিজার্ভ করেন বা ওনারা যে সম্মানই পান, সেটা যদি আমাকে বলতেন, চঞ্চল ভাই যদি আমাকে বলতেন যে সঙ্গীতা আমি তো এত টাকার নিচে কাজ করি না, তাহলে আমি ওনাকে হয়তো অ্যাফোর্ড করতে পারতাম না। এরকম প্রত্যেকেই মানে সবার এই মানসিকতাটা এখানে ছিল যে না, একটা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, এটা একটি বাণিজ্যিক কোনো ছবি না, এবং এখানে কোনো মুনাফা হবে না, এই টাকাটা আসলে যে টাকাটা খরচ হচ্ছে এটা পানিতে যাচ্ছে, এটা শুধুমাত্র একটা সমাজের পরিবর্তন আনার জন্য একটি মেসেজ নির্ভর চলচ্চিত্র, একটি শিল্প নির্ভর চলচ্চিত্র। সেই জায়গা থেকে সবাই কিন্তু আমাকে সেই সাপোর্টটা করেছে, সেই কারণে এই ছবিটা আমি নির্মাণ করতে পেরেছি। তো আমার কাছে মনে হয় যে আহ নির্মাতার পাশাপাশি এই মাধ্যমে যারা কাজ করছেন সবাই যদি বিষয়টাকে ওইভাবে দেখেন যে না, এটা কোনো বাণিজ্যিক কোনো কাজ না, সেই সাপোর্টটা যদি থাকে, তখনও আমাদের মতো নির্মাতাদের জন্য সহজ হয় সেই চলচ্চিত্রটি নির্মাণ করা। জি, মানে আরেকটি হলো হ্যাঁ, জি, বলুন, বলুন। আরেকটি হলো যে আহ, ওইভাবে ধরেন টাকা রিটার্ন আসবে না, কিন্তু কিছু প্রদর্শনীর ব্যবস্থা যদি করা যায়, কিছু যদি প্রদর্শনী হয়, সেটা হোক একেবারেই সামান্য কিছু টাকা যদি সেখান থেকে আসে, বা ধরেন এর আগে আমরা বিভিন্ন জায়গায় প্রস্তাব করেছিলাম, আমি সহ আমাদের আরো বিভিন্ন যারা শর্ট ফিল্ম নির্মাণের সাথে যুক্ত বন্ধুরা, যে ধরেন সিনেমা হলে যদি একটি স্লট চালু করা যায় যে ঠিক আছে 8 মিনিটের একটি ছবি দেখা যাবে না, কিন্তু 8 মিনিটের 8টা ছবি নিয়ে তো একটা স্লট করা যেতে পারে। এরকম কয়েকটি ছবি নিয়ে একসাথে করে যদি একটা স্লট চালু করে সিনেমা হলে দেখানো যায়, টিভি চ্যানেলে যদি, যদিও সিনেমা টিভির মাধ্যম না, মানে টিভিতে দেখার জিনিস সিনেমা না, এটা অনেক বড় দেখার মানে বড় ক্যানভাসে দেখার জিনিস, কিন্তু ওই যে যেহেতু আমাদের অপশন নেই এবং এখন যেহেতু সব ওটিটি চলে আসছে, ওটিটিতে প্রচুর সিনেমা হচ্ছে, তো এই সব জায়গাগুলোতে যদি আরেকটু মানে কেয়ারফুল হয় এবং একটু সহযোগিতাপূর্ণ মনোভাব দেখা যায়, তাহলে হয়তো এটা কন্টিনিউ করা মানে সহজ হয় শর্ট জি, ফিল্ম নির্মাতার আপনি জন্য। মানে একবারে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে প্রদর্শনীর জায়গাটা, যে কোথায় আসলে আমরা আমাদের স্বল্পদৈর্ঘ্য নির্মাতা যারা তারা খুব কম পুঁজিতে নির্মাণ করেন এবং তারা একটা স্বপ্নকে লালন করেন
তাদের মুনাফার ওই ধরনের কোনো আসলে লালসা থাকে না, তারা শিল্পকেই তুলে ধরতে চান। সেই কারণে তারা আসলে এমন একটি শিল্প সৃষ্টি করতে চান যেটা সৃষ্টি করার পর একটু ন্যূনতম কেউ যেন একটু দেখে সেটার একটা অ্যাপ্রিসিয়েশন একটু দেখে বলল যে এই ছবিটি তোমার ভালো হয়েছে বা খারাপ হয়েছে, ন্যূনতম এই অ্যাপ্রিসিয়েশনের জন্য একটা জায়গা দরকার হয়। যে জায়গাটা আসলে আপনি ঠিকই বলেছেন, সেটা হতে পারে একটি প্রেক্ষাগৃহ, ছোট প্রেক্ষাগৃহ, যেটা আসলে ইউরোপে আর্ট হাউস নামে পরিচিত। সেই ধরনের আর্ট হাউস কিন্তু বাংলাদেশে আসলে এখনো পর্যন্ত সেই ধারণাটা নেই, সেভাবে গড়ে ওঠেনি। তো আমি একদমই না। চঞ্চল ভাইয়ের কাছে যেতে চাইবো, যে জুলফিকার চঞ্চল, আপনার কাছে আহ, বাংলাদেশে যারা অভিনয় করেন এবং আমরা জানি যে কেউ কেউ সিরিয়াস ধারার অভিনেতা এবং তারা অভিনয় করতে করতে একটা সময় বাণিজ্যিক ছবিতে এমন ভাবে ঢুকে পড়েন তারা আসলে আর ওই সিরিয়াস ধারার অভিনয় ফিরে আসতে পারেন না। যেমন আমি যদি হুমায়ুন ফরিদির কথা বলি, যে উনি একসময় খুব দুর্দান্ত অভিনেতা এবং খুব চমৎকার চমৎকার সব কাজে অভিনয় করেছেন, কিন্তু একটা পর্যায়ে উনি বাণিজ্যিক ধারায় এমন ভাবে মিশে গেলেন যে তিনি আর ওই আগের ধারায় অতটা ফিরে আসতে পারেননি, যদিও শেষ দিকে হয়তো বা কিছু কাজ নাটক আমরা দেখেছি। তো এই যে যারা অভিনয় শিল্পী রয়েছেন তারা এই ছোট ছোট ছবিগুলোর ব্যাপারে কতটুকু সিরিয়াস বা কতটুকু আসলে তারা, আমি যদি বলি যে আহ, কতটুকু তারা বোধ করেন বা আপন মনে করেন যে না এই ছবিগুলোকে আসলে পেট্রোনাইজ করা দরকার বা এই ছবিগুলোকে একটু আমরা কাজ করে দিই, সহযোগিতা করা দরকার, এই ধরনের মানসিকতা আছে কিনা বা থাকলে কতটুকু আছে? এটা আসলে সত্যি কথা কি, সঙ্গীতা যেটা বললো সেই জায়গাটা আসলে আমাদের আহ, সেই ক্রাইসিসটা সবার একই ক্রাইসিস। আপনি তো জানেন যে আমাদের দেশে একটা শিল্পীর আসলে বেঁচে থাকা, শিল্পীর, আমি নট অভিনেতা অভিনেত্রী বলছি, আমি বলছি একটা শিল্পী যে শিল্পটাকে নিয়ে দীর্ঘদিন চর্চা করছে বা সে লালন করে তার এই ভাবনার মধ্যে সবকিছু যে পজিটিভলি সামাজিক দেশাত্মবোধ যা বলেন, যাদের এই ভাবনাটা আছে সব মিলে যে শিল্পী, সেই শিল্পীর সংখ্যা আসলে আমাদের কমে যাচ্ছে। আর কমে যাচ্ছে বলে তাদের স্ট্রাগল আসলে সবসময় থেকে যায়। আপনি ফৈদি ভাইয়ের কথা উদাহরণ দিলেন, দেখেন ফৈদি ভাই কিন্তু বড় চলচ্চিত্রে গিয়ে আবার ফিরে আসতে পারেনি, যেমন যেমন আপনি, উনি কিন্তু খুব অ্যাসেট রেখে যেতে পারেননি, যে অনেক কোটি কোটি টাকা ওখানে কামিয়ে ওখানে সে জমা করে রেখে গেছে, সেটা কিন্তু পারেনি। একটা শিল্পী আসলে যারা নাকি শিল্প বোধ থেকে চর্চাটা করে বা এই কাজটা করে, তারা আসলে সবসময় একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যায়। তবে এটাও সত্য কথা যে সবার যে মানসিকতা নাই যে আমরা এই কাজটা করব, তা না। এটা আসলে বেসিক্যালি অনেকে বুঝাইতে পারে না, অনেকে, সরি সঙ্গীতা, আমি আমার মতো করে বলছি, অনেকে বুঝাইতে পারে না যে আমরা আসলে এই কাজটা করতে যাচ্ছি। অনেকে এই সুযোগগুলি নেয়, অনেকে নানাবিধ মনে করেন এখানে একটা ই চলে, তার নিজস্ব ভাবনা থেকে ওরকম একটা ই চলে, এগুলি দেখতে দেখতে অনেকে এটাকে আহ, একটু সাইড কাটতে চায় যে না থাক, ওখানে ওই ঝামেলায় যাবো না। নানাবিধ একটা ঝামেলা থাকে, সেট থেকে শুরু করে সবকিছু একটা ঝামেলা থাকে। বাট মানসিকতা নাই এটা আমি বলবো না, প্রত্যেকটা শিল্পীরই আছে এই মানসিকতা যে আমি এই কাজটাকে, সেটা অর্থনৈতিক ভাবে না বা প্রফেশনালি না, আমি কাজটাকে প্রফেশনালি করবো। কারণ আমাদের দেশে তো আসলে একটা ভুল ব্যাখ্যা আছে যে আমি বোধহয় টাকা বেশি নিলে বা টাকাটা যদি আমি ঠিকঠাক মতো পাই বা টাকাটা যদি আমি চেয়ে নিতে পারি তাহলে বোধহয় প্রফেশনাল। আসলে তো কাজটাও প্রফেশনাল, হ্যাঁ, কাজটাই আমাকে প্রফেশনাল আগে করতে হবে। তো সেই জায়গাটা আসলে আমাদের শিল্পীদের বা যারা আমরা ভাবি, এই জায়গাটা আসলে বোঝার একটা ঝামেলা আছে যে আমরা আসলে সবাই বুঝি না। আর ইন্ডিভিজুয়ালি এই ফিল্মের জন্য আসলে আমাদের শিল্পীদের সবারই করা উচিত। তবে এখনো আমার মনে হয় সঙ্গীতেই আমার থেকে ভালো বলতে পারবে যে হয়তো দু চারজন হয়তো এদিক সেদিক এরকম করছে, বাট ও অনেকে নিয়ে কাজ করছে। তো সবাই এই হেল্পফুল, তার যেমন আমি একজনের নাম না বললেই না, লুৎফর রহমান জর্জ, হ্যাঁ, আমার ধারণা সঙ্গীতের সাথে খুব ভালো রিলেশন, সে কিন্তু প্রফেশনালি তার সাথে কাজ করে না, রাকিবের সাথেও না বা ইয়ের সাথে অন্যান্য যারা আছে অন্য বেশ কিছু পরিচালক, তাদের সাথে সঙ্গীতারও একটা কাজ করছে। আমার মনে হয় না যে প্রফেশনালি ওই জায়গা থেকে করছে, মানসিকতাটা আছে। আর আছে বলেই আসলে আমরা এই যে সঙ্গীতাদের মতো এরকম নতুন নতুন ক্রিয়েটিভ ডিরেক্টর পাচ্ছি,
এবং আমরা কাজ করতে পারছি, বা ভালো একটা গল্প বা ভালো সেটা ছোট ফিল্ম হোক, কিন্তু আমরা ভালো গল্প দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা আছে এখনো ভাই। হ্যাঁ, আমি এটা জি। একতরফা বলবো না যে নাই। তবে আমাদের প্রসেসিং এ আমাদের বিভিন্ন ভাবনার জায়গাটা অনেক ভুল আছে। যেমন সঙ্গীতা অনুদানের কথা বললো, আমি একটু যদি বলি, সেটা হচ্ছে যে এই অনুদানটা আসলে কোন কাকে দিচ্ছে, কোন মিডিয়াকে দিচ্ছে। আমাদের বোধহয় এই জায়গাটা ভাগ করাটা খুব জরুরি ছিল দেওয়ার আগে, যে আমি আসলে অনুদান দিচ্ছি, এটা কোন মিডিয়াকে দিচ্ছি, কাকে দিচ্ছি, এই জায়গাটা আমার মনে হয় ভাগ নাই। যেই কারণে কি হচ্ছে, সবাই অ্যাপ্লিকেশন করছে, যার শক্তি আছে সে নিয়ে নিচ্ছে। এখন আপনি থিয়েটারও একটা মাধ্যম, এই শিল্প মাধ্যমে। এখন থিয়েটারের একটা অনুদান যদি চলচ্চিত্রের লোক নিয়ে যায়, তো স্বাভাবিকভাবে ওখানে একটা ঝামেলা পড়ে যাবে। ইন্ডিভিজুয়াল ফিল্মের সাথে প্রফেশনাল ফিল্মের যে বাণিজ্যিক যে ফিল্ম বলি আমরা, ওই ফিল্মটা আর ইন্ডিভিজুয়াল একটা ফিল্মের জায়গা যদি সে আইসা এইটার অনুদানটা নিয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবে বাণিজ্যিক চিন্তা আর ইন্ডিভিজুয়াল চিন্তাটার মধ্যে একটা বিশাল একটা ব্যবধান থাকবে। আমার মনে হয় এই জায়গাগুলিতে আহ, আমি আমি বিশ্বাস করি যে যেহেতু শুরু হয়েছে, হয়তো একদিন এটা ঠিক হবে, বাট এই জায়গাগুলিকে ঠিক করা উচিত আমার মনে হয়। জি, এটা আপনি আমার ঠিকই একান্ত। বলেছেন যে ইন্ডাস্ট্রিতে যে সমস্ত ফিল্ম, কমার্শিয়াল ফিল্ম হয় আর ইন্ডিপেন্ডেন্টলি যে সমস্ত মানে ইন্ডি ফিল্ম তৈরি হয়, সেগুলোর মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। কারণ সেটার মোটিভটাই ভিন্ন হয়। কাজেই আমি যেটা আগেও বলছিলাম, যে অনুদানের ছবির যেটা ফিলোসফি বা দর্শন, সেটা হচ্ছে যে এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন নির্মাতা যারা, তাদেরকেই একটু তাদেরকে সহায়তা দেওয়া এবং তাদেরকে অনুপ্রেরণা দেওয়া, এবং সার্বিকভাবে দেশের যেন একটি শিল্প চর্চার আবহ গড়ে ওঠে, সেটা একটা যেন প্রণোদনা পায়, সেটাকে তুলে ধরা হচ্ছে গিয়ে এই অনুদানের দর্শন হওয়া উচিত, এবং সেটাই ছিল। অপরাজিতা, আমরা খুব শেষ পর্যায়ে আপনার কাছে শুধু দুই এক লাইনে জানতে চাইবো যে স্বাধীন চলচ্চিত্র নির্মাতা যারা ইদানিং, আমি জানি না, আমার কাছে এক ধরনের প্রবণতা আমি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে কোন রকমে একটি ছোট ছবি বানিয়ে নির্মাতা তকমা অর্জন করার জন্য একটা ছোট ছবি বানানোর পর সেটিকে কোন রকম কোনো একটি চলচ্চিত্র উৎসবে পাঠিয়ে দেওয়ার একটা হিড়িক চোখে পড়ছে আমার। মানে এই বিষয়টি কি আপনার খেয়ালে বা নজরে পড়েছে কিনা? নজরে তো পড়েছেই, এবং আরো যদি আরেকটু যদি স্পেসিফিক করি, তাহলে এখন ঘটনা যেটা হয়েছে যে ধরেন প্রত্যেকের হাতে একটা স্মার্টফোন আছে, এবং যার হাতে একটা স্মার্টফোন আছে তার একটা ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেলে আপনি যদি শর্ট ফিল্ম লিখে সার্চ দেন, প্রচুর প্রচুর মানে কন্টেন্ট আপনি দেখবেন, যেগুলোকে শর্ট ফিল্ম লিখে লিখে মানে পোস্ট করা হচ্ছে। তো এটা, হ্যাঁ, একদিকে ভালো যে ধরেন গণতন্ত্রায়ন ঘটছে, সেটা হ্যাঁ, সেটা ঠিক আছে। গণতন্ত্রায়ন ঘটছে, এবং হ্যাঁ, একদিক থেকে চিন্তা করলে এটাকে আমি পজিটিভ ভাবে দেখি, এই কারণে যে একটা ছেলে বা একটা মেয়ে সে কোনো একটা খারাপ কাজের সাথে যুক্ত না হয়ে, জঙ্গিবাদে যুক্ত না হয়ে, বা নেশার ইয়েতে যুক্ত না হয়ে সে হলো ছবি বানাচ্ছে, সেটা একটা ভালো দিক। কিন্তু সেই জায়গা থেকে এটা পজিটিভ। বাট যেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে এটার কারণে সিনেমা তো আসলে একটা শিল্প, এবং সিনেমার তো একটা ভাষা আছে, শিল্পের তো একটা ভাষা আছে। তো সেই ভাষাগুলো হারিয়ে যাচ্ছে। এবং যে না চর্চারও সে যে বিষয় না, আছে, চর্চারও বিনা বিষয় আছে, সেই চর্চায় এসে। চর্চাটা হ্যাঁ, হচ্ছে না। এমনও হয়েছে, অনেককে আমি জিজ্ঞাসা করেছি, আচ্ছা আপনি সিনেমা বানিয়েছেন, আপনার মানে আপনি কোথায় পড়াশোনা করেছেন? বলে পড়াশোনা করিনি, আমি তো জানি। তো মানে সিনেমাটাও যে একটা পড়াশোনার বিষয়, পড়াশোনা করে যে সিনেমার একটা গ্রামার আছে, সেগুলো যে, আমি বলছি না যে আপনাকে আমার গ্রামার মানতেই হবে, প্রাতিষ্ঠানিক কিন্তু গ্রামার, প্রাতিষ্ঠানিক শিক্ষা না প্রাতিষ্ঠানিক হলেও হয়, শিক্ষা এলো, হ্যাঁ, কিন্তু না হলেও মিনিমাম হয়, কিন্তু বেসিকটা জানতে হবে তো, সেটাই মানে আমি বলতে বেসিকটা তো চাচ্ছি যে জানতে হবে। যে যে ছবি বানাতে আসছেন, ছবি বানানোর আগে তার যে প্রি প্রোডাকশন, তার এইটা নিয়ে যে মানে ভাবনা চিন্তা করা, আমি এটাকে যদি হুম, বলি সংসার করা, এই হুম, সংসারটা করেছেন কিনা, তারপরে না মানে আপনার যে শিল্প সন্তান সেটি জন্ম নেবে, আমি সেভাবে জন্ম যদি নিবে। ভাবি, হ্যাঁ, এবং তাহলে আমার কাছে এবং মনে হয় যে অনেকে অনেক দেখবেন তারা কমতি আছে। একটা ভুল করছে, ধরেন একটা শর্ট একটা ভুল ভাবে নিচ্ছে, বা একটা ভুল মানে লাইট করছে, একটা ভুল ফ্রেমিং করছে, তারপর তারা বলছে আমি গ্রামার ভাঙছি। তো
তো গ্রামার ভাঙতে হলে কিন্তু গ্রামারটা জানতে হয়, গ্রামারটা শিখতে জেনে হবে। তারপরে গ্রামার ভাঙতে হয়। তো এই জিনিসটা মানে চলে আসছে। এইটা খানিকটা খানিকটা তো অ্যালার্মিং। আবার ওই যে বললাম যে সবকিছুরই আমি ২ ভাবেই দেখি। নেগেটিভ পজিটিভ দুটোই আছে। সেটাই, শিল্পের সাথে আছে, যেকোনোভাবে শিল্পের সাথে আছে, সেটাকে পজিটিভ ভাবে দেখাই যায় যে একজন মানুষ সেটাই। শিল্পের আসলে সাথে আমি আছে। আমি আমি বিষয়টা এভাবে দেখি যে সবাই করুক, যে যার ইচ্ছা করুক। কিন্তু শিক্ষিত দর্শক কিন্তু অনেক শিক্ষিত এবং অনেক সেনসিটিভ এবং তারা জানে আসলে কোন শিল্পের সঠিক মর্যাদা দিতে হয় এবং একদম। আরো সবচেয়ে বড় মাপকাঠি হলো সময় বা কাল। কালই আসলে নির্ধারণ করে দিবে কার কাজ থাকবে আর কার কাজ থাকবে না। কার কাজ থাকবে যার না। কাজ একদমই। শিল্পসম্মত হবে তার তারটা কাল অতিক্রম হবে। আর যার হবে না সে হারিয়ে যাবে। বিষয়টা এরকম। হারিয়ে যাবে। তো একদমই। হারিয়ে যাওয়ার সংখ্যা অনেক বেশি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই আরকি। তো একদমই। অপরাজিতা সঙ্গীতা, আপনাকে ধন্যবাদ এবং জুলফিকার চঞ্চল, আপনাকেও ধন্যবাদ অনেক আমাদের এই আমার ভুবন অনুষ্ঠানে আমাদের সকলের ভুবনটা ভাগাভাগি করে নেয়ার জন্যে। নিশ্চয়ই দর্শক যারা এতক্ষণ আপনারা দেখলেন বা আলোচনা শুনলেন, নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে। তো আগামী আবার কোনো পর্বে, আমার ভুবন পর্বে আমরা আরো কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন। সবাইকে শুভরাত্রি।